ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ভারতের পরিবহন ব্যবস্থা থেকে বেছে বেছে 62টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। শুধুমাত্র এসএলএসটি জিওগ্রাফি নয়, তোমরা যারা নেট, সেট এবং ডাব্লিউবিসিএস সহ অন্যান্য যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নাও না কেন, এই ভিডিওটি কিন্তু সবার ক্ষেত্রেই কার্যকরী হবে। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহুটি হলো, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে সোনালী চতুর্ভুজটা কি। 1999 সালে ভারতবর্ষে যে চারটা বড় বড় মেট্রোপলিটন শহর ছিল, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা, এই চারটা শহরকে দ্রুতগামী সম্পূর্ণ সড়ক পথ দ্বারা যুক্ত করার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়। সেটা কত সালে? 1999 সালে। সেটাকে কি বলা হয় না, সোনালী চতুর্ভুজ পরিকল্পনা বলা হয়। এই চারটা শহরের নাম কি ছিল? একটা ছিল হচ্ছে কলকাতা, একটা ছিল চেন্নাই, একটা ছিল মুম্বাই, আর একটা ছিল কি না, দিল্লি। তাহলে এই চারটা শহরকে কি করেছিল না, দ্রুতগামী সম্পূর্ণ সড়ক পথ দ্বারা যুক্ত করার একটা পরিকল্পনা গ্রহণ করেছিল। সেটাকে বলা হয় কি না, সোনালী চতুর্ভুজ। এই পরিকল্পনা কত সালে নেওয়া হয়? 1999 সালে কিন্তু এই পরিকল্পনাটা নেওয়া হয়। কিন্তু কাজ শুরু হয় কত সালে না, 2001 সালে। আর এই পরিকল্পনার কাজ শেষ হয় কত সালে না, 2013 সালে। তাহলে এই ডেটাটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আর ওই সময় কোন গভর্নমেন্ট ছিল বা কোন সরকার ছিল, মনে রাখবে অটল বিহারী বাজপেয়ী ছিলেন তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে যে প্রশ্নটা দিয়েছে যে এই যে চারটা বাহু তৈরি হলো চতুর্ভুজের মতো, এই চারটা বাহুর মধ্যে কোন বাহুটা সবচেয়ে বড়, ঠিক আছে। এবং সেটা এনএইচ কত বলছে, ন্যাশনাল হাইওয়ে বলছে এটার এনএইচ এর মান হচ্ছে 16, ঠিক আছে। তাহলে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে যে দূরত্ব আছে, এই দূরত্ব কিন্তু সবচেয়ে বড়, এবং সেটা উত্তর কি হবে, এই সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু। তাহলে উত্তর কি হলো না, কলকাতা থেকে চেন্নাই, এটার উত্তর হলো ডি। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, এই যে কলকাতা থেকে যেটা দিল্লি, এই কলকাতা থেকে দিল্লির যে রাস্তাটা, সেটাকে বলা হয় জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এই জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বর্তমান যে নাম্বারিং সিস্টেমটা ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, সেটার নাম কত? সেটা কিন্তু মনে রাখবে 19, ঠিক আছে। তাহলে বর্তমানে কলকাতা থেকে দিল্লির মধ্যে যে ন্যাশনাল হাইওয়েটা আছে, সেটার নাম্বার কত? সেটা কিন্তু 19। এই কলকাতা এবং দিল্লির মধ্যে যে ন্যাশনাল হাইওয়েটা আছে, সেটা কিন্তু ওল্ড নাম্বারিং যেটা ছিল, সেটা ছিল কিন্তু এনএইচ কত ছিল না, এনএইচ ছিল 2, ঠিক আছে। তো মনে রাখবে এই এনএইচ 2 কিন্তু এখন আর নেই। সম্পূর্ণ ভারতবর্ষে যে ন্যাশনাল হাইওয়ে গুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু নতুন করে নাম্বারিং সিস্টেম করা হয়েছে। তাহলে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে রাস্তাটা আছে, ন্যাশনাল হাইওয়ে আছে, সেটাকে কি বলা হয়? আগে বলা হতো এনএইচ 2, কিন্তু বর্তমানে সেটাকে কি বলা হচ্ছে, এনএইচ 19 বলা হচ্ছে। আর এই রোডটার নাম কি? এই রোডটার নাম হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড। আর জিটি রোডের বর্তমান নাম হচ্ছে শেরশাহ সুরি মার্গ। এই কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে, সেটা কে তৈরি করেছিল? সম্রাট শেরশাহ তৈরি করেছিলেন। তাই এটাকে কি বলা হয়েছে না, শেরশাহ সুরি মার্গ কিন্তু বর্তমান সময়ে এটা বলা হয়ে থাকে। ওকে, দেখো দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত এটাও একটা এনএইচ, ঠিক আছে। এই এনএইচ এর নাম্বার কত না, 48, ঠিক আছে। তাহলে বর্তমান সময় দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত যে এনএইচ রাস্তাটা আছে, সেটা নাম্বার কত? 48। এবং মুম্বাই থেকে চেন্নাই পর্যন্ত এটাও কিন্তু 48। মোট কথা দিল্লি, মুম্বাই, চেন্নাই একটাই কিন্তু এনএইচ, সেটা নাম্বারিং কত না, 48, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের হচ্ছে কি সোনালী চতুর্ভুজ। পরীক্ষা এখান থেকে প্রশ্ন এরকম আসে যে সোনালী চতুর্ভুজ কিসের সাথে যুক্ত? এটা কি সড়ক পরিবহন না রেল পরিবহনের সাথে যুক্ত? তাহলে উত্তর কি হবে না, সড়ক পথ পরিবহনের সাথে যুক্ত। আর এই চারটা শহরকে কি দিয়ে যুক্ত করা হয়েছে না, চারটা কিন্তু ন্যাশনাল হাইওয়ের সাথে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন কমপ্লিট। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটা? মনে রাখবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ তোমরা হয়তো আগে পড়েছো যে NH7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ, কিন্তু এটা বর্তমানে নেই। বর্তমানে মনে রাখবো NH44, এটাই হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হবে, যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ, এটার উত্তর হবে কি NH44, ঠিক আছে। কোন কোন বইতে এটা NH44/7 বলা হয়ে থাকে। যেটা NH7 ছিল, সেটা বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ছিল। আর যেটা 44 বর্তমানে ভারতের দীর্ঘতম রাস্তা, সেটা কিন্তু একদম কাশ্মীরের শ্রীনগর থেকে জম্মু একদম কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এই যে যেটা NH4 ছিল, সেটার সাথে আরেকটা রাস্তা কানেকশন হয়ে গেছে, তাই এটাকে এখন বলছে NH44। তাই কোন কোন বইতে NH44/7ও কিন্তু বলা হয়ে থাকে যে এটাই নাকি ভারতের দীর্ঘতম রাস্তা বা দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে। কার কার সাথে কানেকশন করেছে? একদম জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে একদম তুমি চলে যাবা তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত। এইখানে দেখো কি বলছে, NH12, ঠিক আছে। NH12টা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ডালখোলা পর্যন্ত দীর্ঘতম পশ্চিমবঙ্গের ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত, আর সেটা কিন্তু হবে NH12। এটা কত দূর পর্যন্ত আছে? কলকাতা থেকে একদম ডালখোলা পর্যন্ত। আমাদের ফারাক্কা, মালদা এবং গাজলের যে কদুবাড়ির মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে শিলিগুড়ি রুটে, সেই রাস্তাটা কিন্তু এই
NH12। এটা কিন্তু আগে NH34 ছিল। তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে এখন কত? এখন কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে 12। আগে সেটা কত ছিল? আগে ছিল 34। এখন কিন্তু 34 নাম্বারিং সিস্টেমটা বর্তমানে আর নেই। আচ্ছা, NH7টা কি? NH7টা হচ্ছে ভারতের আগে যেটা ছিল দীর্ঘতম সড়ক পথ, দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, যেটা বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু সেটা এখন কনভার্ট হয়ে কত হয়েছে না NH44 হয়েছে। তাহলে এটা কিন্তু না। আচ্ছা, NH19টা কি? NH19টা হচ্ছে মনে রাখবে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, সেটাই কিন্তু NH বর্তমানে কত হয়েছে? 19 হয়েছে। ওটা আগে কত ছিল? NH2 ছিল, কিন্তু বর্তমানে সেটা কত হয়েছে? NH19 হয়েছে। তাহলে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যেটাকে জিটি রোড বলছে, যেটাকে শেরশাহ সুরি মার্গ রোড বলছে, এটা হতো NH19। NH19টা কি? এটা কিন্তু হচ্ছে ভারতের একটা প্রাচীনতম এবং তার সাথে সাথে ব্যস্ততম একটা ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কত পেলাম আমরা? ডি পেলাম, 44 নং জাতীয় সড়ক। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH44 দিয়ে যুক্ত করেছে? তাহলে NH44 একটু আগে বললাম শ্রীনগরের সাথে কোথায় আছে না কন্যাকুমারিকা পর্যন্ত কত আছে না NH44 ন্যাশনাল হাইওয়ে আছে। আচ্ছা, মুম্বাই চেন্নাইয়ের মধ্যে কত আছে? NH48 আছে। ঠিক আছে, দিল্লি এবং কলকাতার মধ্যে কত আছে বললাম? NH19, যেটাকে বলছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ কোনটা? মনে রাখবে ভারতের বর্তমানে কিন্তু ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ, সেটা নাম হচ্ছে NH548। ঠিক আছে, তাহলে ভারতের ক্ষুদ্রতম ন্যাশনাল হাইওয়ের নাম কি? NH548। এটা কোথায় আছে না? এটা হচ্ছে মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্র রাজ্যে কিন্তু এটা অবস্থিত। এর সাথে সাথে মনে রাখবে ঝাড়খণ্ড রাজ্যে আর একটা আছে দেখবা, ঝাড়খণ্ড রাজ্যে, সেটা কিন্তু 118 নং ন্যাশনাল হাইওয়ে। এই দুটোই কিন্তু বর্তমান সময়ে ভারতের হচ্ছে ক্ষুদ্রতম ন্যাশনাল হাইওয়ে বা ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ। এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য কিন্তু মনে রাখবে 5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি থাকে এই দুটো অপশন একসাথে হয়তো থাকবে না, যে কোনো একটা দিবে, হয় 548 দিবে আর নয়তো 118 দিতে পারে। এটা হচ্ছে ভারতের কি ক্ষুদ্রতম ন্যাশনাল হাইওয়ে। এর দৈর্ঘ্য কত না? এর দৈর্ঘ্য কিন্তু মাত্র 5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে তোমাদের কয়টা প্রশ্ন হয়ে গেল? 4টা প্রশ্ন আলোচনা করা হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে যে পরিবহনের সবচেয়ে সুলভ মাধ্যম কোনটা? তো কোন একটা জায়গায় পরিবহন মানে কি? যে কোনো জায়গা থেকে আরেক জায়গায় দ্রব্য এবং মানুষের আদান প্রদানটা কি বলা হয়? পরিবহন। আর যোগাযোগটা কি বলতো? এক স্থান থেকে আরেক স্থানে তথ্যের আদান প্রদানটাই হচ্ছে যোগাযোগ। যেমন ফোন করে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো খবর পৌঁছে দিলাম, সেটা যোগাযোগ হলো। চিঠিপত্রের মাধ্যমে কোনো তথ্যকে পাঠালাম, সেটা কিন্তু যোগাযোগ। তাহলে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কি হয় না? তথ্যের আদান প্রদান হয়। আর পরিবহন ব্যবস্থার মাধ্যমে কি হয় না? কোনো দ্রব্য বা মানুষজনের কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, বলছে পরিবহনের সবচেয়ে সুলভ মাধ্যম কোনটা? মোট কথা সবচেয়ে সস্তা মাধ্যম কোনটা? মনে রাখবো রেলপথ। ঠিক আছে, রেলপথের মাধ্যমে আমরা অল্প টাকাতে অনেক দূর পর্যন্ত যেতে পারি, বা অল্প টাকাতে আমরা অনেক বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে যেতে পারি এবং অনেকটা আরামদায়ক। তো এটাই হচ্ছে পরিবহনের সবচেয়ে সুলভ মাধ্যম। ঠিক আছে, তথ্যগুলির মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব? ঠিক আছে, বলছে পরিবেশকে ক্ষতি করবে না। বলছে উড়োজাহাজ বা এরোপ্লেন, এটা তো পেট্রোলিয়াম পুড়বে, তাই না? তার মানে পরিবেশ দূষণ হবে, এটা উত্তর হবে না। আচ্ছা, বাসের ক্ষেত্রেও তাই, পেট্রোলিয়াম ডিজেল এগুলো পুড়বে, তো যত এগুলো জীবাশ্ম জ্বালানিকে দহন করা হবে তত কি পরিবেশ দূষণ হয়। আচ্ছা, ব্যক্তিগত গাড়িতেও কি পেট্রোল বা ডিজেল লাগবে? পরিবেশ দূষণ হবে। বলছে দাঁড় টানা নৌকা, ঠিক আছে, এই দাঁড় টানা নৌকা কিন্তু যখন আমরা চালাবো তখন কি পরিবেশ দূষণ হবে? পরিবেশ দূষণ হবে না। তাই এটার উত্তর কি হবে? এ হবে, দাঁড় টানা নৌকা। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর পরস্পর মিলিত হয়েছে। ঠিক আছে, ভারতের ম্যাপের ক্ষেত্রে দেখবা উত্তর দক্ষিণ বলে একটা করিডোর আছে এবং পূর্ব পশ্চিম বলে একটা করিডোর আছে। ঠিক আছে, এই যে যেটা হচ্ছে পূর্ব পশ্চিম করিডোর, এটার মান কিন্তু কত মনে রাখবা? 27 নং জাতীয় সড়ক, NH কত না? NH27। এটাও একটা প্রশ্ন আসে যে পূর্ব পশ্চিম যে করিডোর সেটা NH কত? NH27। আর এদিকে মনে রাখবে গুজরাটের পোরবন্দর থেকে একদম এদিকে আসামের শিলচর পর্যন্ত টোটাল কিন্তু এটা বিস্তৃত। আর যেটা হচ্ছে উত্তর দক্ষিণ করিডোর, সেটা কিন্তু একদম শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত। প্রশ্ন দিয়েছে এই উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম করিডোর কোন একটা শহরে কিন্তু মিলিত হয়েছে, সেই শহরটার নাম কি? মনে রাখবে সেই শহরটার নাম হচ্ছে ঝাঁসি। ঠিক আছে, সেই শহরটার নাম কি না? ঝাঁসি, মনে থাকবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, ভারতের যে রাজ্যের সড়ক পথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো ভারতের যতগুলো রাজ্য আছে সবচেয়ে বেশি সড়ক পথ আছে কোথায় না? মহারাষ্ট্রে। এবং দ্বিতীয় বৃহত্তম সড়ক পথ কোথায় আছে না? সেটা কিন্তু হবে উত্তরপ্রদেশ। তো এই ক্ষেত্রে দেখো উত্তরপ্রদেশ আছে, মহারাষ্ট্র আছে, তাহলে সবচেয়ে বেশি সড়ক পথ দৈর্ঘ্যের কোথায় আছে না? মহারাষ্ট্রে। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, ভারতের NH1
সড়কপথটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? মনে রাখবে NH যেটা 1 আছে সেটা মনে রাখবে অবশ্যই দিল্লি থেকে শুরু হবে। দিল্লি থেকে কোথায় না অমৃতসর, দিল্লি থেকে কিন্তু অমৃতসর পর্যন্ত NH1 সড়কপথটি বিস্তৃত। মনে থাকবে তাহলে NH1 কোথায় আছে? দিল্লি এবং অমৃতসরের মধ্যে। আচ্ছা, কলকাতা থেকে দিল্লি সেটা কত বললাম? NH19 নম্বর। মুম্বাই থেকে চেন্নাই NH কত? 48 নম্বর। কলকাতা থেকে মুম্বাই, এই কলকাতা থেকে মুম্বাই কিন্তু ডাইরেক্ট একটা ন্যাশনাল হাইওয়েতে যাওয়া যাবে না, ঠিক আছে, মাঝে মাঝে কেটে কেটে বিভিন্ন সড়ক পথের মাধ্যমে কিন্তু মুম্বাইতে পৌঁছানো যাবে, ঠিক আছে। তাহলে দিল্লি থেকে অমৃতসর NH1, কলকাতা থেকে দিল্লি NH19, মুম্বাই থেকে চেন্নাই কি হলো? NH48 হলো। 10 নম্বর, ভারতের রাজপথকে কি বলা হয়? তো ভারতের রাজপথকে আমরা কি বলি না ন্যাশনাল হাইওয়ে বলি, NH বলি। ন্যাশনাল হাইওয়ে বাংলা কি? এটার বাংলায় ইংলিশ দুটো একই জিনিস, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক পথ তুমি বলতে পারো। তাহলে জাতীয় সড়ক পথ বা তোমার হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটাই হচ্ছে কি ভারতের রাজপথ। আচ্ছা, অটো রুটস মনে রাখবে জার্মানি, ঠিক আছে। জার্মানিতে জাতীয় রাজপথ যেগুলো সেগুলোকে কি বলা হয় না? সেগুলোকে বলা হয় অটো রুট, ঠিক আছে। এক্সপ্রেসওয়ে কোথায় বলে না? আমাদের ভারতেই কিন্তু এক্সপ্রেসওয়ে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ার দীর্ঘতম সড়ক টানেল হলো? মনে রাখবে এশিয়ার হচ্ছে দীর্ঘতম সড়ক টানেল কোথায় না? জহর টানেল। এটা কোথায় আছে না? জম্মু কাশ্মীরে আছে। তাহলে এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘতম সড়ক টানেল সেটা কোথায় আছে না? জহর টানেল, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। 12 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে ভারতের পূর্ব পশ্চিম করিডোর পূর্ব যে শহর পর্যন্ত বিস্তৃত। একটু আগে বললাম পূর্ব পশ্চিম করিডোর, ঠিক আছে। পূর্ব দিকে মনে রাখবে এটা হচ্ছে আসামের শিলচর পর্যন্ত অবস্থিত, ঠিক আছে। তাহলে শিলচর শহর পর্যন্ত অবস্থিত। আর এদিকে কি আছে না? এদিকে পশ্চিম দিকে আছে পোরবন্দর। পোরবন্দর কোথায় আছে না? গুজরাটে আছে, মনে থাকবে। আচ্ছা, উত্তর দক্ষিণ যে সড়ক পথটা ছিল বা করিডোরটা ছিল, এদিকে হচ্ছে শ্রীনগর থেকে এদিকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। আর মাঝখানে কোন শহরে এটা মিলিত হয়েছে না? ঝাঁসি শহরে কিন্তু এটা মিলিত হয়েছে। তো এখানে যেটা দিয়েছে ভারতের পূর্ব পশ্চিম করিডোর, পূর্ব দিকে কি হবে? আসামের শিলচর হবে, ঠিক আছে। 13 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে ভারতের দীর্ঘতম রজ্জু পথ, ঠিক আছে। রজ্জু পথ যেটাকে রোপওয়ে বলা হয়, ঠিক আছে, মানে এক কথা হচ্ছে তারের মাধ্যমে যে এক জায়গা থেকে আরেক জায়গায় পর্যটনের জন্য বা মালপত্র আদান প্রদানের জন্য বা খনিজ দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য এই পরিবহন ব্যবস্থাটা ব্যবহার করা হয়। বলছে ভারতের ক্ষেত্রে দীর্ঘতম রজ্জু পথ কোনটা? মনে রাখবে এলিফ্যান্টায় অবস্থিত। মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে এলিফ্যান্টায় কিন্তু ভারতের দীর্ঘতম রজ্জু পথ অবস্থিত, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত বা ভারতের বৃহত্তম বিমানবন্দর কোন শহরে রয়েছে? ঠিক আছে, তাহলে ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? ইন্দিরা গান্ধী বিমানবন্দর বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর। সেটা কিন্তু ভারতের দিল্লি শহরে অবস্থিত, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হবে না? দিল্লি শহরে অবস্থিত হবে। উত্তর হবে এ, দিল্লি শহর। ওকে, 15 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ভারতে উন্নয়নের জীবন রেখা কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি ভারতের উন্নয়নের জীবন রেখা বলে তাহলে উত্তর হবে রেলপথ, ঠিক আছে। তাহলে ভারতে উন্নয়নের জীবন রেখা কাকে বলছে না? রেলপথকে বলছে। কিন্তু যদি প্রশ্ন আসতো যে উন্নয়নের জীবন রেখা কাকে বলে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে জলপথ, ঠিক আছে। মোট কথা, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে বা অর্থনৈতিক অবস্থা নির্ভর করে আন্তর্জাতিক বাণিজ্যের উপর। আর আন্তর্জাতিক বাণিজ্য বেশিরভাগটা নির্ভর করে কি না? জলপথে, জাহাজ পরিবহনের মাধ্যমে। কেননা ব্যবসা বাণিজ্য যত ভালো হবে তত একটা দেশের সাথে আর একটা দেশের কি হবে না? অর্থনৈতিকভাবে ডেভেলপ হওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেই ক্ষেত্রে মনে রাখবে জলপথ হচ্ছে শুধুমাত্র উন্নয়নের জীবনরেখা। ভারতের ক্ষেত্রে উন্নয়নের জীবনরেখা কাকে বলে না? সেটা কিন্তু উত্তর হবে রেলপথ। যদি বলে কলকাতার উন্নয়নের জীবনরেখা কাকে বলে, তাহলে কিন্তু উত্তর হবে মেট্রো রেল। ওকে, তাহলে মেট্রো রেলকে বলা হয় কলকাতার উন্নয়নের জীবনরেখা, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে রেলপথে যোগাযোগ কম হওয়ার কারণ কি? পার্বত্য অঞ্চলে কিন্তু দেখবে রেলপথ স্থাপন করা যায় না। যেমন হিমালয় পার্বত্য অঞ্চল দিয়ে কি রেলপথ স্থাপন করা যাবে বা নির্মাণ করা যাবে? যাবে না। কেন যাবে না? এটার কিন্তু মেন কারণ উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রকৃতি, ঠিক আছে। সেখানকার ভূপ্রকৃতির ঢালটাও অত্যাধিক বেশি, হঠাৎ করে খাড়া হয়ে উপর দিকে উঠে যায়। আর খাড়া ঢালে কিন্তু রেলপথ স্থাপন করা সম্ভব নয়, ঠিক আছে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের তো এসএলএসটি পরীক্ষা প্রায় চলে এসেছে। 7 তারিখে এবং 14 তারিখে তোমাদের এসএলএসটি পরীক্ষা। আশা করছি সবার প্রিপারেশন যথেষ্ট ভালো আছে। এই বছর পরীক্ষাটা কিন্তু অনেকটা তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে, তাই আমি সমস্ত ভিডিও কিন্তু ইউটিউবে দিতে পারছি না বা এটা কিন্তু সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করেছি অনেকগুলো ভিডিও দেওয়ার। আশা করি প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে, তোমাদের প্রিপারেশনকে অনেকটা বুস্ট আপ করতে সাহায্য করেছে। এরপরে তোমাদেরকে কার্টোগ্রাফিক টেকনিক থেকে একটা ভিডিও থাকবে, আর শেষের দিকে কয়েকটা ফুল মক টেস্টের ভিডিও থাকবে। তোমরা যদি আমার কাছে ফুল মক টেস্টের কোশ্চেনগুলো নিতে চাও বা ওয়ান লাইনার নোটস পিডিএফ আকারে নিতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু এখনো যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, 17 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত। মনে রাখবে এই হীরক চতুর্ভুজ পরিকল্পনা আর সোনালী চতুর্ভুজ পরিকল্পনা যে 4টা শহর ছিল,
চারটা শহর কিন্তু সেম, ঠিক আছে। চারটা শহর কি কি ছিল? কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি। এই চারটা শহরকে যখন দ্রুতগতি সম্পন্ন রেলপথ বিশেষ করে বুলেট ট্রেন দ্বারা যুক্ত করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে 2014-15 সালে, ঠিক আছে। মেনলি হচ্ছে 2014 সালে, ঠিক আছে। বর্তমান সরকার 2014 সালে এই কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি এই চারটা শহরকে দ্রুতগতি সম্পন্ন বুলেট ট্রেন দ্বারা যুক্ত করার একটা পরিকল্পনা নিয়েছেন। তো সেটাকে কি বলা হয় না? হীরক চতুর্ভুজ পরিকল্পনা। তাহলে হীরক চতুর্ভুজ পরিকল্পনা কিসের সাথে যুক্ত? না রেলপথ পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত। এটা জাস্ট পরিকল্পনা হয়ে আছে, এর কিন্তু কোনো প্রকার কাজ এখনো শুরু হয়নি। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বলছে দেখো, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা মনে রাখবে, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কিন্তু কলকাতায় অবস্থিত, ঠিক আছে। তার আগে বলে দিচ্ছি, তোমাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন আছে যে ভারতবর্ষে মোট কতগুলো রেলওয়ে জোন আছে বা রেলওয়ে অঞ্চল আছে। এক কথায় উত্তর মনে রাখবে 19টি, ঠিক আছে। তাহলে বর্তমানে ভারতে কতগুলো রেলওয়ে জোন আছে? 19টি। পুরাতন বইতে 18টা থাকতে পারে, কিন্তু বর্তমানে ভারতবর্ষে টোটাল কতগুলো রেলওয়ে জোন আছে? না 19টি। তোমাদেরকে কিন্তু এই 19টি রেলওয়ে জোনের নাম জানতে হবে এবং তার হেড কোয়ার্টারটা কোথায় আছে বা সদর অফিসটা কোথায় আছে সেটাকে মনে রাখতে হবে। যেমন বলেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোথায় আছে? না কলকাতাতে আছে। কলকাতাতে কিন্তু দুটো রেলওয়ে জোনের সদর দপ্তর, একটা দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর আর হচ্ছে পূর্ব রেলওয়ে সদর দপ্তর কিন্তু কলকাতাতে অবস্থিত। মেট্রো রেলওয়ে, ভারতবর্ষের মেট্রো রেলওয়ে সদর দপ্তর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে অবস্থিত, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের কি 19টা রেলওয়ের নাম এবং তার সদর দপ্তর। তোমরা কিন্তু এই নাম এবং তার সদর দপ্তরটা কিন্তু ভালো করে মুখস্থ করবে, ওকে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, এবং মুম্বাইকে বলা হয় কটনোপলিস অফ ইন্ডিয়া, মুম্বাইকে বলা হয় ভারতের অর্থনীতির রাজধানী, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদের জানতে হয়। দেখো 20 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে ভারতীয় রেলের সদর দপ্তর। তাহলে ভারতীয় সমস্ত রেলের হেডকোয়ার্টারটা কোথায় আছে? সমস্ত রেলের কিন্তু সদর দপ্তর যেটা আছে সেটা কিন্তু নিউ দিল্লিতে আছে। 21 নম্বর, উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে। তাহলে একটু আগে বললাম উত্তর থেকে দক্ষিণে একটা করিডর, পূর্ব থেকে পশ্চিম দিকে বা পশ্চিম থেকে পূর্ব দিকে একটা করিডর স্থাপন করা হয়েছে। তাহলে উত্তর দক্ষিণে যেটা কি সেটাকে কি বলবো? না উত্তর দক্ষিণ করিডর বলবো, ঠিক আছে। আর পূর্ব পশ্চিম দিকে সেটা কি হবে? না পূর্ব পশ্চিম করিডর হবে, ঠিক আছে। বলছে পশ্চিমবঙ্গের ড্যাশকে বলছে, ড্যাশ শহরকে বলছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। তাহলে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে শহরকে বলা হয় কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, ঠিক আছে। উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর, ঠিক আছে। এটা কি বলছে? উত্তর এবং পূর্ব বলেছে, কিন্তু এটা কিন্তু মনে রাখবে গোরক্ষপুর। তাহলে উত্তর পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোথায় আছে? না গোরক্ষপুরে অবস্থিত আছে। 24 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের দীর্ঘতম পাইপলাইনটি হলো ডিগবয় তিনসুকিয়া, না হলদিয়া মৌরিগ্রাম, না হাজিরা বিজয়পুর জগদীশপুর, না নাহারকাটিয়া বারাউনি। এটা কিন্তু মনে রাখবে বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে। এই যে যেটা অপশনটা আছে হাজিরা বিজয়পুর জগদীশপুর, এটাই কিন্তু ভারতের দীর্ঘতম কি না পাইপলাইন, ঠিক আছে। তাহলে দীর্ঘতম পাইপলাইন কোথায় আছে? হাজিরা বিজয়পুর এবং জগদীশ পর্যন্ত আছে, ঠিক আছে। তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। শেষের দিকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন, বিশেষ করে 59, 60, 61, 62 যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওইখানে একটা প্রশ্নের মধ্যে মোট 4 থেকে 5 ধরনের প্রশ্ন ডিসকাস করে দিব, ওকে। ওই জন্য বলছি ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত সবাই দেখবে। আচ্ছা 26 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে? মনে রাখবে এটার উত্তর হয় হচ্ছে 1911 সালে। তাহলে ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে? 1911 সালে। এখানে দেখো বলছে 1953 সাল। 1953 সালে কি হয় না ভারতে কিন্তু প্রথম রেলপথ চলাচল শুরু হয়, ঠিক আছে। কোথায়? বোম্বাই থেকে থানে পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এটাই কিন্তু 1953 সালে প্রথম ভারতবর্ষে রেল চলাচল শুরু হয়। এরপর 1954 সাল। 1954 সালে কি হয়? 1954 সালে মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম রেল যোগাযোগ শুরু হয়। একদম হাওড়া থেকে হুগলি পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম কিন্তু ট্রেন চলাচল করে। সেটা কত সালে? না 1954 সালে। 1921 সালে কি হয়? দেখো 1921 সালে কিন্তু ভারতের জনসংখ্যার ক্ষেত্রে, ভারতের সেন্সাসের ক্ষেত্রে নেগেটিভ পপুলেশন গ্রোথ হয়েছে কিন্তু 1921 সালে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। 27 নম্বর, ভারতের মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কত? অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতবর্ষে কতগুলো আছে? এটারও কিন্তু উত্তর হবে 35টি, ঠিক আছে। তাহলে ভারতবর্ষে বর্তমানে কতগুলো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? সেটা হচ্ছে 35টি। তবে মনে রাখবে এই 35টির মধ্যে একটি বিমানবন্দর কিন্তু কাজ বন্ধ আছে বা কাজ পকেজ হয়ে আছে বা এক কথায় চলাচল বন্ধ আছে। তাই এটা কোনো কোনো বইতে কিন্তু 34ও লেখা থাকলে থাকতে পারে। তাহলে এই 34 বা 35টি হচ্ছে ভারতবর্ষের বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর। 28 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতীয় একটি বেসরকারি বিমান পরিষেবা, বলছে ইন্ডিয়ান এয়ারলাইন্স, এটা কিন্তু সরকারি
এয়ার ইন্ডিয়া এটাও সরকারি, এয়ার ইন্ডিয়া কার্গো এক্সপ্রেস এটাও সরকারি। বেসরকারি কোনটা? ইন্ডিগো এয়ারলাইন্স, এটা কিন্তু ভারতবর্ষের একটা বেসরকারি বিমান পরিষেবা। আচ্ছা, ভারতের দীর্ঘতম নদী রজ্জুপথ, ঠিক আছে, এমনি দীর্ঘতম রজ্জুপথ কি পেলাম? এলিফ্যান্টায় পেলাম, মুম্বাইতে আছে, ঠিক আছে, কিন্তু যে বলেছে ভারতের দীর্ঘতম নদী রজ্জুপথ, এটা মনে রাখবে, দীর্ঘতম নদী রজ্জুপথ হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে আছে ব্রহ্মপুত্র রজ্জুপথ, ঠিক আছে। 30 নম্বর প্রশ্নটা আছে, দেখো বলছে ভারতের স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দর, ঠিক আছে, বলছে বিশাখাপত্তনম, চেন্নাই, কলকাতা এবং কোনোটি নয়। মনে রাখবে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পূর্ব উপকূলে যে বন্দরটা আছে, এই পূর্ব উপকূলে যে বন্দরগুলো আছে তার মধ্যে মনে রাখবে যে কোনো দুটো বন্দরের নাম মনে রাখবে, একটা হচ্ছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে আছে, আর একটা হচ্ছে পারাদ্বীপ। এই দুটো বন্দর হচ্ছে পূর্ব উপকূলের মধ্যে স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দর। আর পূর্ব উপকূলের যতগুলো বন্দর আছে, ঠিক আছে, চেন্নাই বলো, তুতিকোরিন বলো, ঠিক আছে, এইগুলো সব কি বলতো, এগুলো কিন্তু সবই কৃত্রিম প্রত্যাশাযুক্ত বন্দর। তাহলে এখানে যেটা প্রশ্ন দিয়েছে ভারতের স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দর কোনটা হবে? বিশাখাপত্তনম। এর সাথে আর একটা কি বললাম? পারাদ্বীপ বন্দর, ঠিক আছে। এই দুটো বন্দর পূর্ব উপকূলে কি না স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দর। আর চেন্নাই বলো, কলকাতা বলো, এগুলো সব কি না কৃত্রিম প্রত্যাশাযুক্ত বন্দর। এই ক্ষেত্রে মনে রাখবে যেটা হচ্ছে বিশাখাপত্তনম, এই বিশাখাপত্তনম কিন্তু ভারতবর্ষের মধ্যে একদম ডিপেস্ট পোর্ট, ঠিক আছে। তাহলে ভারতবর্ষের গভীরতম বন্দরের নাম কি? সেটা কিন্তু উত্তর হয় বিশাখাপত্তনম, খেয়াল থাকবে। আচ্ছা চলো 31 নম্বর প্রশ্ন, বলছে আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগের মাধ্যমটা কি? ঠিক আছে, তাহলে যোগাযোগের মাধ্যমগুলো কি কি? যোগাযোগের মাধ্যম হচ্ছে টেলিফোন আছে, টেলিগ্রাম আছে, ঠিক আছে, তারপর চিঠিপত্র আছে, যেটাকে ডাক ব্যবস্থা বলা হয়, এগুলো কিন্তু সব কি যোগাযোগের মাধ্যম। আধুনিক বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা আবিষ্কার হওয়ার ফলে ভারতবর্ষ থেকে কোনটা এর মধ্যে অবসোলেট হয়ে গেছে বা কোনটা বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু উত্তর হবে টেলিগ্রাম, ঠিক আছে। আচ্ছা 32 নম্বর, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে কি বলে? ভীষণ ইম্পর্টেন্ট, এখানে দুটো না টার্ম মনে রাখবে, একটা হচ্ছে শিপিং লেন আর একটা হচ্ছে শিপিং লাইন। এই দুটো কিন্তু কোনো কাজের না, ঠিক আছে, মনে রাখবে। ধরো এটা সমুদ্রের এইখান থেকে, এটা ধরো এ, এটা ধরো বি, সমুদ্রের এ থেকে একটা জাহাজ রওনা দিল, একটা তাহলে নির্দিষ্ট পথ থাকবে, এই পথে কি বি বি পয়েন্টে গিয়ে উপস্থিত হলো। তাহলে সমুদ্রের যে নির্দিষ্ট পথ বা সমুদ্রের যে নির্দিষ্ট রাস্তা বলতে পারো, যেখান দিয়ে সমুদ্রের বিভিন্ন জাহাজগুলো চলাচল করে, সেই রাস্তা বা পথটাকে বলা হয় শিপিং লেন। সেই রাস্তা বা পথটাকে কি বলা হয়? শিপিং লেন। বলছে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের জাহাজ চলাচলের নির্দিষ্ট পথ বা রাস্তা, সেটাকে কি বলা হয়? শিপিং লেন। আর শিপিং লাইনটা কি বলছে? সমুদ্রের যে সমস্ত কোম্পানির জাহাজগুলো ব্যবসা বাণিজ্য বা পণ্যদ্রব্য বা মানুষের আদান প্রদানের জন্য যে সমস্ত জাহাজগুলো চলাচল করে, তাহলে যে সমস্ত কোম্পানির জাহাজগুলো চলাচল করে সেই কোম্পানিগুলোকে কিন্তু বলা হয় শিপিং লাইন বলা হয়, ঠিক আছে। তাহলে শিপিং লাইন মানে কিন্তু রাস্তা না, কোম্পানির জাহাজ। আর শিপিং লেন মানে কি? রাস্তা, ঠিক আছে। দেখবো কলকাতার বিভিন্ন জায়গার নাম থাকে না, সর্দার সরোবর লেন, বাঘাযতীন লেন, লেন মানে কি? রাস্তা বোঝায়, তাই না? তো এই ক্ষেত্রে সমুদ্রে যেটা রাস্তা সেটা কি হবে না? লেন হবে। শিপিং লেন মানে সমুদ্রের জাহাজ চলাচলের রাস্তা, আর যে কোম্পানির জাহাজগুলো চলাচল করে সেটাকে আমরা বলবো কি? শিপিং লাইন। তো এই প্রশ্নের উত্তর কি হবে? শিপিং লেন হবে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতের যে বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়, ঠিক আছে, আমরা সবাই জানি চা সবচেয়ে বেশি উৎপাদন হয় কোথায়? আসামে। এবং দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম কি? আমাদের পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের কিন্তু দার্জিলিং চা পৃথিবী বিখ্যাত। আর পশ্চিমবঙ্গের যত ভারতবর্ষে যতগুলো জিআই ট্যাগ প্রাপ্ত জিনিস আছে বা দ্রব্য আছে, তার মধ্যে দার্জিলিং চা হচ্ছে প্রথম। 1999 সালে দার্জিলিং চা কিন্তু ভারতবর্ষে প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত একটা বস্তু, ঠিক আছে। তাহলে এটা কি বলেছে? যে বন্দরের মাধ্যমে ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়, তাহলে এটা অবশ্যই কি হবে? কলকাতা বন্দর, ওকে। 34 নম্বর, ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক পথ কোনটা? মনে রাখবে ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক পথ, যেটা আগে নাম ছিল NH2, যেটাকে বলা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যার বর্তমান নাম হচ্ছে শের শাহ সুরি মার্গ রোড, যেটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। তো এই NH2টার বর্তমান নাম কত? বর্তমান নাম্বারিং হচ্ছে NH19। এটাই হচ্ছে বলছে ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক পথ, এটাই হচ্ছে ভারতের কিন্তু ব্যস্ততম জাতীয় সড়ক পথ। এটা কিন্তু ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গেরও দীর্ঘতম নয়, কিন্তু ভারতবর্ষে এটা প্রাচীনতম, এবং তার সাথে সাথে ভারতবর্ষে এটা একটা দ্রুততম বা ব্যস্ততম কিন্তু ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে। এর নাম কি? এর নাম হচ্ছে জিটি রোড, ঠিক আছে। জিটি রোড মানে কি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ঠিক আছে। 35 নম্বর, ভারতের জাতীয় সড়কের সর্বাধিক বিস্তার রয়েছে কোন রাজ্যে?
বলছে মধ্যপ্রদেশ, না সিকিম, না রাজস্থান, না উত্তরপ্রদেশ। আমরা রাজ্য হিসেবে যদি বলি তাহলে রাজ্য হিসেবে সবচেয়ে বেশি কিন্তু ন্যাশনাল হাইওয়ে আছে মহারাষ্ট্র, বাট এখানে মহারাষ্ট্র অপশন দেয়নি। তো মহারাষ্ট্র অপশন না দিলে তাহলে 2 নম্বর পজিশনে কে ছিল সেটা এখানে ফার্স্ট হয়ে যাবে, তাই উত্তর কি হবে না উত্তরপ্রদেশ। ওকে, তো একইভাবে মনে রাখবে ভারতের যে উপকূল রেখা আছে, প্রশ্ন আছে যে কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড়, সেটা কিন্তু উত্তর হয় গুজরাট। কিন্তু কখনো কখনো প্রশ্নে গুজরাট অপশন থাকেই না, তার মানে কি আমাদের দ্বিতীয় নাম্বারটাও জেনে রাখতে হবে। অন্ধ্রপ্রদেশ হচ্ছে দ্বিতীয়, যেটার উপকূল রেখা সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বেশি 1 নম্বর কি গুজরাট, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ, তৃতীয় নম্বর হচ্ছে তামিলনাড়ু, 4 নম্বর হচ্ছে মহারাষ্ট্র। এই 4টা সিকুয়েন্স অবশ্যই তোমরা জেনে যেও। 36 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ কি। পশ্চিম উপকূলে মনে রাখবে দুটো বন্দর বাদ বাকি সবই কিন্তু স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দর। তো এই যে যেটা বলেছে কেন সেটা মনে রাখবে, উপকূল রেখাটা অনেকটা ভগ্ন, তার জন্য কিন্তু ওদের স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দরের সংখ্যা বেশি। 37 নম্বর, ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটা। বন্দর শহর ভারতের সবচেয়ে বড়, সেটা হচ্ছে মুম্বাই। এবং 2011 সালের যে সেন্সাস হয়, 2011 সালের সেন্সাস অনুসারেও ভারতের বৃহত্তম শহর কিন্তু কি না মুম্বাই বা মহারাষ্ট্রে মুম্বাই, ঠিক আছে। কিন্তু বর্তমান যদি বলে 2014 সালের পরে, মনে রাখবে 2014 সালের পরেই জনসংখ্যার দিক দিয়ে কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে বৃহত্তম শহর কোনটা হয়ে গেছে না, সেক্ষেত্রে কিন্তু দিল্লি হয়েছে। ওকে, কিন্তু লাস্ট যেটা সেন্সাস হয়েছে, লাস্ট সেন্সাস কত সালে হয়েছে 2011, সে অনুসারে ভারতের সবচেয়ে বড় শহর কোনটা মুম্বাই, এবং তার সাথে সাথে মুম্বাই কিন্তু একটা বন্দর শহরও বটে, ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের সবচেয়ে দীর্ঘতম মেট্রো রেল কোথায় আছে। মনে রাখবে ভারতের সবচেয়ে দীর্ঘতম মেট্রো রেল আছে অবশ্যই দিল্লিতে, ঠিক আছে। তাহলে দীর্ঘতম মেট্রো রেল কোথায় আছে, দিল্লিতে, মনে থাকবে। আর মেট্রো রেলের সদর দপ্তর কোথায় আছে, কলকাতাতে। আর ভারতবর্ষের মধ্যে কলকাতাতে কিন্তু প্রথম মেট্রো রেল চালু হয়, এবং সেটা কত সালে না 1984 সালে কিন্তু ভারতবর্ষে প্রথম মেট্রো রেল চালু হয়, কোথায় না কলকাতাতে কিন্তু প্রথম মেট্রো রেলটা চালু হয়। আর মেট্রো রেলের সদর দপ্তরে কলকাতাতে, কিন্তু ভারতের দীর্ঘতম মেট্রো রেল ফের কোথায় আছে, সেটা কিন্তু আছে দিল্লিতে। সময় প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ, এখন চলে আসলাম জলপথ। তাহলে এতক্ষণ কি রেলপথ পেলাম কিছু প্রশ্ন, সড়ক পথ পেলাম, এরপর চলে আসলাম আমরা জলপথ। বলছে দেখো ভারতের দীর্ঘতম জলপথ, মনে রাখবে ভারতের যেটা জলপথ সেটাকে বলা হয় NW1, NW2 এবং NW3। এই তিনটা তোমাদের জানলেই হয়ে যাবে, এই তিনটা জানলেই হয়ে যাবে। NW মানে কি ন্যাশনাল ওয়াটারওয়েজ, আর আমাদের আগে কি বললাম NH বললাম, NH মানে কি ন্যাশনাল হাইওয়ে, যেটাকে বলছে জাতীয় সড়ক পথ। আর NW কি হবে, জাতীয় জলপথ। তো ভারতের শুধুমাত্র এই তিনটা নাম জানলেই তোমাদের হবে, আরো অনেক আছে বা জানতে হবে তিনটা। NW1 কোথায় আছে, মনে রাখবে একদম এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত। কোন নদী হবে, অবশ্যই গঙ্গা নদী হবে, ঠিক আছে। তাহলে গঙ্গা ভাগীরথী যে হুগলি নদী, এটার মধ্যে আমরা NW1টা দেখতে পাবো। তাহলে ভারতের দীর্ঘতম জলপথ হচ্ছে NW1, তাহলে উত্তর কি হবে, এ হবে গঙ্গা ভাগীরথী হুগলি, ঠিক আছে। এবং যেটা হচ্ছে NW2, মনে রাখবে এটা সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত, এটা কোন নদীতে আছে না ব্রহ্মপুত্র নদীতে এটা অবস্থিত, ঠিক আছে। আর যেটা NW3, সেটা কিন্তু মনে রাখবে কেরালা উপকূলে আছে, কেরালার উপকূল বরাবর একটা জলপথ বা নদী আছে, সেখান দিয়ে কিন্তু NW3টা অবস্থান করছে, মনে থাকবে। 40 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের কোন শহরটিতে মেট্রো রেলের ব্যবস্থা নেই, ঠিক আছে। দেখো দিল্লিতে আছে, কলকাতায় আছে, বেঙ্গালুরুতে আছে, চণ্ডীগড়ে কিন্তু নেই। তাহলে চণ্ডীগড়ে কিন্তু মেট্রো রেলের ব্যবস্থা নেই, এবং চণ্ডীগড় নিজে একটা কি ইউনিয়ন টেরিটরি, তাহলে চণ্ডীগড়কে নিজে ইউনিয়ন টেরিটরি। ফের চণ্ডীগড় আবার দুটো রাজ্যের রাজধানী, পাঞ্জাব এবং হরিয়ানার যৌথ রাজধানী কি চণ্ডীগড়। আবার চণ্ডীগড় নিজে কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি। আর ভারতবর্ষে মোট কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে বর্তমানে, 8টা। আর কতগুলো স্টেট বা রাজ্য আছে, 28টা কিন্তু বর্তমানে স্টেট বা রাজ্য আছে। 28 + 8 বা 8 + 28 এইভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এই চণ্ডীগড় সম্পর্কে আরো কিছু বলে দিই, চণ্ডীগড়ের আরবানাইজেশন, ঠিক আছে, চণ্ডীগড়ের আরবানাইজেশন কত সেটা কিন্তু অবশ্যই একদম মনে রাখতে হবে। 97.25% আরবানাইজেশন কোথায় আছে না চণ্ডীগড়ে, মানে চণ্ডীগড়ের 97.25% লোক শহরে বাস করে। আর দিল্লিতে কত থাকে না, দিল্লিতে মনে রাখবে 97.50%, ঠিক আছে, প্রায় 100%। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন ইউনিয়ন টেরিটরি রাজ্য মিলে যদি প্রশ্ন আসে কোথায় সবচেয়ে বেশি আরবানাইজেশন বেশি, তাহলে সেটার উত্তর কি হবে, দিল্লিতে প্রায় 100%, মানে 97.5। আর চণ্ডীগড়েও প্রায় 100%, বাট কত একটু কম, 97.25%, মনে থাকবে। আচ্ছা চলো 41 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় কোথা থেকে কোথায়, মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত, না নিশ্চয়ই না, মুম্বাই থেকে থানে পর্যন্ত, ঠিক আছে। তাহলে মুম্বাই থেকে থানে পর্যন্ত 1953 সালে কিন্তু ভারতবর্ষে প্রথম রেল যোগাযোগ শুরু হয়। 42 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের জেলা সড়ক পথের নির্মাণ আর রক্ষণাবেক্ষণ পরিচালনা করে কোন সংস্থা, ঠিক আছে। এখান থেকে বলছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া
লিমিটেড। এটা কি না 1988 সালে তৈরি হয়। ভারতের যত ন্যাশনাল হাইওয়ে আছে, এনএইচ গুলো আছে, সেগুলো রক্ষণাবেক্ষণ করে NHAI। এটা তৈরি হয় কত 1988 সালে। আচ্ছা, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এটা হবে এর সঠিক উত্তর। তাহলে ভারতবর্ষের যে জেলা সড়কগুলো সেটা দেখাশোনা করে কিনা PWD। দেখবো আমরা PWDর অফিস দেখতে পাই, PWDর গাড়িও আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ভারতবর্ষের কি সড়ক পথ, জেলা সড়কের যে রাস্তাগুলো সেগুলো নির্মাণ করে, প্লাস দেখাশোনা করে, প্লাস রক্ষণাবেক্ষণ করে, ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রিক্ট রোড অথরিটি, এটা আলাদা জিনিস। আচ্ছা, বর্ডার রোড অর্গানাইজেশন, ব্রো, এটা মনে রাখবে, ব্রো, BRO, ব্রো, বর্ডার রোড অর্গানাইজেশন। এটা তৈরি হয় কত সালে? এটা তৈরি হয় কিন্তু 1960 সালে। এই সংস্থার কাজ কি? এই সংস্থার কাজ হচ্ছে ভারতীয় যত বর্ডার লাইন আছে সেই বর্ডার লাইনের বা বর্ডার দিয়ে যে রাস্তা নির্মাণ প্লাস রক্ষণাবেক্ষণ প্লাস দেখাশোনা, সেটা কি করে না ব্রো করে, বর্ডার রোড অর্গানাইজেশন। এটা তৈরি হয় কত সালে? না 1960 সালে কিন্তু এটা তৈরি হয়। 43 নম্বর দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সীমান্তবর্তী সড়ক নির্মাণ করা হয়েছে? সর্বাধিক সীমান্তবর্তী সড়ক মানে এক কথায় হচ্ছে তোমার হচ্ছে সীমান্তবর্তী এলাকা, পাশে হচ্ছে বর্ডার লাইন আছে, সেখান দিয়ে রাস্তাটা সবচেয়ে বেশি নির্মাণ করা হয়েছে কোন রাজ্যে? সেটা কিন্তু উত্তর হবে অরুণাচল প্রদেশ। ওকে, 44 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে অতি দ্রুত পরিবহনের জন্য নির্মিত সড়ক পথের নাম কি? আন্তর্জাতিক সড়ক পথ নিশ্চয়ই না, সীমান্ত সড়ক পথ না, হাইওয়ে না এক্সপ্রেসওয়ে? এটার উত্তর হবে এক্সপ্রেসওয়ে। তাহলে কোন দুটো শহরের মধ্যে দ্রুত সম্পূর্ণ মানে দ্রুত বা খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ে নির্মাণ করে, সেটাকে কি বলা হয়? এক্সপ্রেসওয়ে। যেমন কলকাতা থেকে দুর্গাপুর পর্যন্ত একটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আছে, যেটা আমরা NWNH, যেটা আমরা 19 পেলাম, যেটা হচ্ছে জিটি রোড, সেটা কলকাতা থেকে দুর্গাপুর পর্যন্ত কিন্তু এটাকে বলছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। দ্রুত গতিতে সেখানে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়িগুলো চলাচল করে। 45 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কলকাতা ও দুর্গাপুরের মধ্যে প্রসারিত সড়ক পথটির নাম কি? একটু আগে বললাম যে কলকাতা থেকে দুর্গাপুর এটা কি এক্সপ্রেসওয়ে, আর এটাকে বাংলাতে কি বলছে না দ্রুতগামী সড়ক পথ বলছে বা এক্সপ্রেসওয়ে বলা হয়। 46 নম্বর, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বর্তমান নাম কি? একটু আগে বললাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড মানে হচ্ছে জিটি রোড। এই জিটি রোডের বর্তমান নাম কি? না শেরশাহ সুরিমার্গ রোড, ঠিক আছে। সম্রাট শেরশাহ এটাকে নির্মাণ করেছিলেন, ঠিক আছে। 47 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ভারতের সোনালী চতুর্ভুজ প্রকল্পটির শিলান্যাস করেন কে? তাহলে ভারতের সোনালী চতুর্ভুজ প্রকল্পটির শিলান্যাস করেন কিন্তু অটল বিহারী বাজপেয়ী, একটু আগে বলেছিলাম। এবং সেটা কত সালে? 1999 সালে তিনি শিলান্যাস করেন। এবং কাজ শুরু হয় কত সালে? না 2001 সালে। এবং কাজটি শেষ হয় কত সালে? না 2013 সালে। এবং 6 লেন বিশিষ্ট সড়ক পথের কিন্তু পরিকল্পনা এখানে করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 48 নম্বর, CIWTC, CIWTCর পুরো নাম মনে রাখবা, সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, ঠিক আছে। তাহলে CIWTC এটার পুরো নাম কি? সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই সদর দপ্তর কোথায়? মনে রাখবে এই সদর দপ্তর কিন্তু কলকাতা শহরে অবস্থিত, ঠিক আছে। তাহলে এই সদর দপ্তর কোথায় আছে? কলকাতাতে। এটার নাম কি? CIWTCর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু 62টা প্রশ্ন আলোচনা করছি। এই 62টা প্রশ্ন সংখ্যায় 62, বাট এখানে কিন্তু 100-র উপরে কোশ্চেন অ্যানালাইসিস করা হচ্ছে। তো তোমাদেরকে বলবো যে প্রথম থেকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর পারলে এই কোশ্চেনগুলোকে লিখে নেবে, বা ভিডিওটি তুমি একবারের জায়গায় 2-3 বার দেখলে তোমার কিন্তু এই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে। এই ভিডিওটি শুধুমাত্র SLST চাকরি প্রার্থীর জন্য নয়, এটা তোমার হচ্ছে তোমার PSCর আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, WBCS সহ নেট বা সেটের যে পরীক্ষাগুলো হয়, প্রত্যেকটা সিলেবাসে, প্রত্যেকটা পরীক্ষার সিলেবাসে কিন্তু আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে। এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান ট্রান্সপোর্ট কমিউনিকেশন সিস্টেম থেকে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু হয়ই হয়। ওকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি কিন্তু সঙ্গে থাকবে। এবং SLST পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত আপার প্রাইমারি টেট সংক্রান্ত অ্যানালাইসিস করব। নেট সেটের যে কোশ্চেনগুলো হয় বা সেক্ষেত্রে যে সিলেবাস বা সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো কিন্তু আমি ধাপে ধাপে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। 49 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে CIWTCর সদর দপ্তর, একটু আগে বললাম এটা কলকাতাতে অবস্থিত। এবং এটা তৈরি হয় কত সালে? না 1967 সালে তৈরি হয়। আচ্ছা, কত সালে IWAI অর্থাৎ ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গঠন করা হয়? এটা কিন্তু গঠন করা হয় মনে রাখবে 1986 সালে। তাহলে IWAI কত সালে গঠন করা হয়? 1986 সালে এটাকে গঠন করা হয়। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে মনে রাখবা? নয়ডাতে এর হেডকোয়ার্টার আছে, ঠিক আছে। নয়ডাতে আছে এর হেডকোয়ার্টার, ঠিক আছে। চলো 51 নম্বর প্রশ্ন আছে দেখো, NW1 জলপথটি বিস্তৃত, ঠিক আছে। আমরা NW1 তো একটু আগে পেয়েছিলাম, প্রশ্নটা রিপিট হয়েছে। গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীতে কিন্তু NW1 জলপথটি আছে। NW তে কি হয় না ন্যাশনাল ওয়াটার ওয়েজ হয়ে থাকে NW তে, ঠিক আছে। চলো NW2 মনে রাখবে। তাহলে এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত এটা কি হবে? NW1 হবে।
আচ্ছা, সাদিয়া থেকে ধুবড়ি এটা হচ্ছে কোন নদীতে আছে? ব্রহ্মপুত্র নদীতে আছে, এটা হয়ে যাবে NW2। ওকে। আচ্ছা, কোলাম কোট্টাপুরম পশ্চিম ক্যানেল এটা হয়ে যাবে NW3 হয়ে যাবে এটা, ঠিক আছে, NW3। এই তিনটা নাম জানলেই তোমাদের হবে, এই তিনটা ন্যাশনাল ওয়াটারওয়েজ জানলেই হবে। এর বাইরে তোমাদের ন্যাশনাল ওয়াটারওয়েজ থেকে কোনো প্রশ্ন আসে না। আর নয়তো যে সালগুলো দিয়ে দেয়, ঠিক আছে, যে ইনল্যান্ড ওয়াটার অথরিটির এর সদর দপ্তর কোথায়, বা তোমার হচ্ছে আর একটা যে প্রশ্ন দিলাম, এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো আসে। 53 নম্বর প্রশ্ন আছে, দেখো, ভারতের দীর্ঘতম খাল। ভারতের দীর্ঘতম খাল অবশ্যই ইন্দিরা গান্ধী খাল, ঠিক আছে, যেটাকে রাজস্থান ক্যানাল বলা হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মনে রাখবে, এদিকে আছে শতদ্রু নদী, এদিক থেকে আসে বিয়াস নদী, যেখানে মিলিত হয় সেখানে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, তার নাম হচ্ছে হ্যারিকে বাঁধ। এইখান থেকে একটা খাল এরকম কেটে নেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানাল, ঠিক আছে। তাহলে ইন্দিরা গান্ধী ক্যানাল কোন নদী থেকে কাটা হয়েছে? বিয়াস। শতদ্রু এবং বিপাশা এই দুটো নদীর সংযোগস্থল থেকে কিন্তু এই তোমার ইন্দিরা গান্ধী ক্যানালটাকে কাটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 54 নম্বর, বর্তমানে ভারতের কতগুলি আন্তর্জাতিক বন্দর রয়েছে? মনে রাখবে, বর্তমানে ভারতে কিন্তু 13টি আন্তর্জাতিক বন্দর রয়েছে। 55 নম্বর, ভারতের প্রাচীনতম বন্দর কোনটা? মনে রাখবে, ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে কলকাতা। তাহলে ভারতের প্রাচীনতম বন্দরের নাম কি? অবশ্যই কলকাতা, ঠিক আছে। কিন্তু কলকাতা বন্দরের বর্তমান নাম কি? কলকাতা বন্দরের কিন্তু 2020 সাল থেকে আর কলকাতা বন্দর বলা হয় না, এটাকে বলা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, ঠিক আছে। আচ্ছা, কান্ডালা কোথায় আছে? কান্ডালা হচ্ছে গুজরাট রাজ্যে আছে, ঠিক আছে। কান্ডালা তাহলে কোথায় আছে? কান্ডালা হচ্ছে গুজরাট রাজ্যে আছে, এটা হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর, ঠিক আছে। আচ্ছা, মুম্বাই বন্দর মনে রাখবে মহারাষ্ট্রে আছে, ভারতের সবচেয়ে বড় বন্দর। আচ্ছা, চেন্নাই বন্দর মনে রাখবে পূর্ব উপকূলে অবস্থিত এবং এটাতে কিন্তু কৃত্রিম পোতাশ্রয় আছে। 56 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে শতাংশ অনুসারে ভারতের কোন রাজ্যের সড়ক পথ সবচেয়ে বেশি? মনে রাখবে, শতাংশ অনুসারে ভারতবর্ষে সবচেয়ে সড়ক পথ বেশি আছে গোয়াতে। কিন্তু মোট পরিমাণের দিক দিয়ে যদি বলে সড়ক পথ বা তোমার ন্যাশনাল হাইওয়ে কোথায় আছে, সেটা কিন্তু উত্তর হবে মহারাষ্ট্র। ওকে, পার্সেন্টেজ হিসাবে কি হবে? গোয়াতে। দেখো, এই গোয়া রাজ্য দিয়ে আরেকটা প্রশ্ন আছে, যদি বলে ভারতের কোন রাজ্যে আরবানাইজেশনের পার্সেন্টেজ সবচেয়ে বেশি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয় গোয়া, এবং তার পার্সেন্টেজ কত? 62% বেশি। তাহলে ভারতের হাইয়েস্ট আরবানাইজেশন স্টেট কোন রাজ্য? গোয়া হবে, ঠিক আছে। রোডের যে ডেনসিটি বা শতাংশের বিচার, সেটা কোন রাজ্যে বেশি? সেটা উত্তর হবে গোয়া। ওকে। 57, নিচের কোন বন্দরটি ভারতের বৃহত্তম বন্দর? অবশ্যই কি হবে? মুম্বাই বন্দর হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর। নবসেবা বন্দর, জওহরলাল নেহরু বন্দর, ঠিক আছে। নবসেবা বন্দরের বর্তমান নাম হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। মুম্বাই থেকে দক্ষিণ দিকে এই বন্দরটা তৈরি করা হয়েছে। মুম্বাই বন্দরে প্রেসার কমানোর জন্য কিন্তু নবসেবা বন্দরটি নির্মাণ করা হয়েছে। আর এই নবসেবা বন্দর বা জওহরলাল নেহরু বন্দরে কিন্তু উন্নত টেকনোলজির সাহায্যে মালপত্র উঠানো নামানো হিসাবপত্র রাখা হয়, তাই এটাকে বলা হয় ভারতের হাইটেক বন্দর, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়? ভারতের হাইটেক বন্দর। 58 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে নিচের কোন বন্দরটি গভীরতম বন্দর? একটু আগেই বলেছিলাম প্রথম দিকে, বিশাখাপত্তনম হচ্ছে ভারতের গভীরতম বন্দর। ওকে। এই পূর্ব উপকূলে বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ এই দুটো হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, আর পূর্ব উপকূলে যতগুলো বন্দর আছে সবগুলো কিন্তু কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, ঠিক আছে। 59, এইখান থেকে প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখবে। 59, 60, 61, 62 এই চারটা প্রশ্ন কিন্তু এখানে অনেক কিছু ডিসকাস করা হয়েছে। আমি বলতে পারি যে এই চ্যাপ্টারের সবচেয়ে টাফ প্রশ্ন, বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এই চারটা প্রশ্নই আছে। দেখো কি বলছে, নিচের কোন বাক্যটি মিথ্যা? প্রশ্নটা কি দিচ্ছে? নিচের কোন বাক্যটি মিথ্যা? দেখো, বলছে মুম্বাই বন্দর, মারমাগাঁও বন্দর, কান্ডালা বন্দর, ঠিক আছে, নিউ ম্যাঙ্গালোর বন্দর, কোচি বন্দর প্রভৃতি বন্দর হলো পশ্চিম উপকূলের স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। আমি বলেছিলাম যে পশ্চিম উপকূলের বেশিরভাগ বন্দর কি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত, শুধুমাত্র দুটো কৃত্রিম পোতাশ্রয়যুক্ত। তাহলে এখানে যতগুলো বলেছে, মুম্বাই বলুক, মারমাগাঁও বলুক, কান্ডালা বলুক, নিউ ম্যাঙ্গালোর বলুক, কোচি বলুক, সবকটাই কিন্তু স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। এই কথাটা কিন্তু সত্যি, তার মানে কি এই বাক্যটা কিন্তু সত্যি, কিন্তু আমাদের বের করতে হবে কি নিচের কোন বাক্যটা মিথ্যা। তার মানে এটা কিন্তু উত্তর হবে না। তার মানে এখানে আমরা একটা প্রশ্ন জেনে গেলাম যে পশ্চিম উপকূলের কোন কোন বন্দর স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, এটা একটা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর আছে, দেখো, জওহরলাল নেহরু বন্দর যেটাকে বলছে নবসেবা বন্দর, ভাদাবন বন্দর হলো পশ্চিম উপকূলের কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। এই কথাটাও কিন্তু সত্যি, কথাটা সত্যি, কিন্তু আমাদের বের করতে হবে কি কোন কথাটা মিথ্যা। তাহলে এটাও একটা প্রশ্ন হয়ে গেল যে তাহলে পশ্চিম উপকূলের কোন দুটো বন্দর কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর? সেক্ষেত্রে উত্তর কি হবে? একটা হবে নবসেবা বা যেটাকে বলছে জওহরলাল নেহরু বন্দর, আর একটা কিনা বাদাবন বন্দর, মনে থাকবে। আচ্ছা, চলে আসি এরপরে সি নম্বর, বলছে জওহরলাল নেহরু বন্দর হলো ভারতবর্ষের হাইটেক বন্দর। একটু আগেই বললাম জওহরলাল নেহরু বন্দরে হাই টেকনোলজি ইউজ করা হয়, তাই এটাকে কিন্তু হাইটেক বন্দর বলা হয়। তাহলে এই কথাটাও সত্য। তাহলে এখানে দেখো তিনটা লাইনে কিন্তু তিনটা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা হলো।
4 নম্বর যেটা দিয়েছে দেখো, বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ বন্দর হলো পূর্ব উপকূলের কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। বলছে এই বিশাখাপত্তনম আর পারাদ্বীপটা পূর্ব উপকূলের নাকি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। এই কথাটা হচ্ছে মিথ্যা। তাহলে এটা সত্যি কথা কি, এরা কিন্তু কৃত্রিম পোতাশ্রয় না, এরা স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। তাহলে পূর্ব উপকূলে ফের এই দুটো হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। একটার নাম কি আছে দেখো, বিশাখাপত্তনম, আর একটা পারাদ্বীপ। তাহলে এখানে বলেছে কৃত্রিম, তার মানে কি মিথ্যা। তাহলে আমাদের বের করতে হবে কি মিথ্যা। তাহলে এটার উত্তর কি হবে বলতো, এটার উত্তর হবে ডি। ডি মানে কি, ডি মানে কিন্তু মিথ্যা। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে ডি। ঠিক আছে, তাহলে 59 কোশ্চেনের উত্তর কি হলো, ডি হয়ে গেল সঠিক উত্তর। 60 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়কপথ কোনটা। ভীষণ ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে চলে আসলাম, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়কপথ। মনে রাখবে রাজ্য সড়কপথের সংকেত হচ্ছে এসএইচ, এসএইচ দিয়ে লেখা হয়, অর্থাৎ স্টেট হাইওয়ে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়কপথ অপশন এতে বলেছে SH4, যেটা পুরুলিয়ার ঝালদা থেকে মেদিনীপুরের দীঘা পর্যন্ত। ঠিক আছে, এই পোর্শন কিন্তু এটাই হবে সঠিক উত্তর। তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়কপথের নাম কি বা নাম্বার কত, সেটা নাম্বার হচ্ছে SH4। কোথা থেকে কোথা পর্যন্ত আছে, পুরুলিয়ার ঝালদা থেকে মেদিনীপুরের দীঘা পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত। তাহলে 60 নম্বর উত্তর কি হবে, এ হবে। ওকে, আচ্ছা, এই বি অপশন আছে দেখো SH10, যেটা মালদা থেকে হিলি পর্যন্ত। তোমাদের যাদের বাড়ি মালদা, বালুরঘাট বা এই সাইডে যাদের আছে, তোমরা যারা মালদা হয়ে, বুলবুলচন্ডী হয়ে, পাকুয়া হয়ে, নালাগোলা হয়ে, ভিকাহার হয়ে, তপন হয়ে একটা কিন্তু হিলির দিকে পাকা রাস্তা চলে গেছে, সেটাকে কি বলা হয়, SH10 কিন্তু সেটাকে বলা হয়। অর্থাৎ মালদা থেকে হিলি পর্যন্ত যে রোডটা, সেটার নাম্বার কত, SH10 বা স্টেট SH10 বা স্টেট হাইওয়ে 10। ঠিক আছে, আচ্ছা SH1 এটাকে অবশ্যই মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের তাহলে SH1 কোন কোন শহরকে কানেক্ট করেছে, বনগাঁ থেকে কুলপি পর্যন্ত। আর ডি নম্বর আছে দেখো NH19, যেটা হচ্ছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এই ডি নম্বর হবেই না। কেন বলতো, ডি নম্বর বলছে ন্যাশনাল হাইওয়ে, আর আমাদের উত্তর কি হবে, স্টেট হাইওয়ে। ঠিক আছে, এই যেটা হচ্ছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে, এটার নাম্বার কত, 19। এটা আগে কি NH2 ছিল, যেটাকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা GT রোড বলছে, তাই না? তো এটা তো উত্তর হবেই না, এটা হবে না, এটা হবে না, উত্তর কি হলো এ। 61 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কোন প্রকল্পের মাধ্যমে ভারতের বন্দরের সঙ্গে সংযোগকারী রেলপথ উপকূল অঞ্চলের ব্যবসার পরিকাঠামোর উন্নতি লক্ষ্য স্থির করা হয়েছে। তাহলে বন্দর আছে, বন্দরের সঙ্গে সংযোগকারী রেলপথ, উপকূল প্রভৃতি জায়গার মধ্যে কি একটা কানেকশন করানো হয়েছে, সেটার নাম কি, সেটা কি ভারতমালা প্রকল্প, না সোনালী চতুর্ভুজ প্রকল্প, না হীরক চতুর্ভুজ প্রকল্প, না সাগরমালা প্রকল্প। এখানে যেহেতু বন্দরের কথা বলেছে, তাই সেটার উত্তর কিন্তু সাগরমালা প্রকল্প হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা সোনালী চতুর্ভুজ পরিকল্পনা যেটা বললাম 1999 সালে পরিকল্পনাটা নিয়েছিল, 2001 সালে পরিকল্পনাটা শুরু হয় এবং 2013 সালে গিয়ে কিন্তু পরিকল্পনাটা শেষ হয়। দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি শহরকে দ্রুতগতি সম্পন্ন সড়কপথ দ্বারা যুক্ত করার একটা পরিকল্পনা। ঠিক আছে, আচ্ছা হীরক চতুর্ভুজ পরিকল্পনা 2014 সালে এই পরিকল্পনাটা নিয়েছে। এই 4টা শহরের মধ্যে কি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই 4টা শহরকে কি করবে না, বুলেট ট্রেন দ্বারা যুক্ত করার একটা পরিকল্পনা নিয়েছে, বাট এটা কিন্তু এখনো শুরু হয়নি। ওকে, তাহলে এটার উত্তর কি হলো, ডি, সাগরমালা প্রকল্প। তোমাদের 62 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কোন প্রকল্পের মাধ্যমে ভারতের প্রধান প্রধান শহর, শিল্পাঞ্চল, বন্দর, সীমান্ত অঞ্চলকে যুক্ত করার কথা বলেছে। ঠিক আছে, তাহলে কি কি বলছে, কোন কোন প্রকল্প, ভারতের প্রধান প্রধান শহর, শিল্পাঞ্চল, বন্দর, এইগুলোর কথা যখন বলেছে, তখন কিন্তু সেটার উত্তর হবে কিন্তু ভারতমালা প্রকল্প। ঠিক আছে, এটা সঠিক উত্তর কি হবে, ভারতমালা প্রকল্পের মাধ্যমে এটাকে যুক্ত করার পরিকল্পনা করেছে। তাহলে এই তোমাদের গেল 62টা প্রশ্ন। ঠিক আছে, ইন্ডিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম থেকে, ইন্ডিয়ান পোর্ট সিস্টেম থেকে, ইন্ডিয়ান কমিউনিকেশন সিস্টেম থেকে। আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ হেল্পফুল হবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে থাকবে।